জয় যেন খুশিতে গদগদ হয়ে গেল। খুশিটা মুখে ফুটিয়ে রেখেই বলল, সত্যি ড্যাড? জয় খুশি হয়ে বাবাকে হালকা জড়িয়ে ধরে আসছি বলে বের হয়ে গেল। রায়হান সাহেব ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলেন। জয় অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসেই খুশি হয়ে মীরাকে কল দিল, কারণ আজ বাকি সময়টুকু সে মীরার সাথেই কাটাতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত বার কয়েক কল দিয়েও কোনো লাভ হলো না। মীরার ফোনে প্রতিবারই রিং হয়ে কেটে যাচ্ছে। অন্য সময় হলে জয় হয়তো রাগ করত, কিন্তু আজ কেন যেন রাগ হলো না, বরং হাসি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজে নিজে বলল, এখন আর কল দিব না, একেবারে ওর বাসায় গিয়ে ওকে চমকে দিব। আমি জানি আমাকে এই মুহূর্তে ওর বাসায় দেখলে যতটা না খুশি হবে, তার চেয়েও দ্বিগুণ খুশি হবে ওই নিহার চলে যাওয়া শুনলে। হয়তো খুশিতে আমাকে জড়িয়েও ধরবে। পাগলিটা বরাবর ইমোশনাল। আমি আসছি মীরা, তোমার জন্য গুড নিউজ নিয়ে আসছি। মিনিট 20 মধ্যেই জয়ের গাড়ি এসে থামলো মীরার ফ্ল্যাটের সামনে। 5 তলা বিশিষ্ট ফ্ল্যাটের 3য় তলায় মীরা একাই থাকে। চাকরির সুবাদে ওখানে একাই থাকতে হয়। পরিবারের সবাই বাড়িতেই থাকে। যদিও জয় মীরাকে অনেকবার বলেছিল যেন ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। এমন ঢাকা শহরে একটা ফ্ল্যাটে একা একটা মেয়ে থাকা খুবই রিস্কি, কিন্তু মীরা বরাবরই জয়ের কথাকে অগ্রাহ্য করে নিয়েছে। মীরার একটাই কথা, সে একা থাকতে পারবে, ওর কিছু করতে পারবে না কেউ। তাই জয়ও আর কিছু বলে না। তবে জয় খুব কমই এখানে আসে। ওরা বেশিরভাগ বিভিন্ন ক্লাব, হোটেল, ডিস্কো পার্টি এসবেই দেখা করে। আজ খুশির ডোজটা একটু বেশি হওয়ায় জয় সোজা বাসায় চলে এসেছে, কারণ মীরার অফিস দুপুর 12টায় ছুটি হয়ে যায়। আর বাকিটা সময় সে রুমে বসেই কাটায়। তবে রুমে একেবারে বসে থাকে তাও কিন্তু নয়। জয়কে বলেছিল একবার অবসর সময়ে নাকি সে আউটসোর্সিং করে, তাই তো এত দামি ফ্ল্যাটে থাকার জন্য টাকার অভাব পড়ে না। জয় লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে আসে। তারপর মীরার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় চাপড় দেওয়ার জন্য হাত দিতেই দরজাটা হালকা খুলে গেল। তার মানে দরজা আনলক। জয় একটু অবাক হলো। মীরা দরজা লক না করে ভেতরে বসে আছে। এই মেয়েটাও না? আচ্ছা, ওর কি ডর ভয় নাই? এমন একা একা ফ্ল্যাটে দরজা খোলা রাখার মানে হয় দরজাটা লক করতেও কি মনে থাকে না? যত সব। আজ ওকে এই বিষয়ে সাবধান করতেই হবে, নয়তো না জানি কখন কি অঘটন ঘটে যায়। আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো নিজে নিজে বলে জয় যেই না দরজাটা সরিয়ে ভেতরে ঢুকলো, তখনই কিছু আপত্তিকর কথা আর হাসির আওয়াজ শুনে জয়ের পা জোড়া সেখানেই থেমে গেল। শিহাব, তুমি কিন্তু দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ। এতটা ডেসপারেট হও কেন বলো তো? প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেওয়ার পরেও কি তোমার মন ভরে না? ওহ জান, তুমি বুঝো না কেন বলো তো? তোমাকে কাছে ফেলে যে আর ছাড়তে ইচ্ছা করে না। তোমাকে কি করে বুঝাই যে তোমাকে 3টা ঘন্টা সময়ের জন্য কাছে পেয়ে আমার পোষায় না। মীরার সাথে একটা ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না কথাগুলো বেডরুম থেকেই আসছে। মুহূর্তেই যেন রাগে জয়ের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে গদগদ পায়ে এগিয়ে গিয়ে মীরার বেডরুমে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলে সামনে তাকাতেই জয় যেন 440 ভোল্টের শক খেলো। মীরাকে সে এই অবস্থায় দেখবে সেটা কখনো কল্পনাও করেনি। মীরা কিনা ওকে ধোকা দিল। জয় নিজের চোখকে বেশিক্ষণ সেদিকে ধরে রাখতে পারল না। দ্রুত চোখটা নিচের দিকে নামিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, বাহ, আজকাল তাহলে আউটসোর্সিং এর নামে রুম ডেটও হয়? হঠাৎ করে কারো আওয়াজ কানে আসতে মীরা আর শিহাব দুজনেই চমকে দরজার দিকে তাকালো। আর জয়কে দেখতে পেয়ে দুজনেই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। জয় নিচের দিকে তাকিয়ে আছে। মীরার মুখ থেকে অস্ফুট স্বরে বের হলো, জয়। জয় এই মুহূর্তে এখানে আসবে সেটা মীরা বা শিহাব কেউ যেন কল্পনাও করতে পারেনি। জয়কে দেখে দ্রুত দুজনে অপ্রস্তুত হয়ে সেই অপ্রীতিকর অবস্থা থেকে উঠে নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর মিনিটের মধ্যে দুজনে নিজেকে আবৃতও করে নিল। মীরা গুটি গুটি পায়ে জয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জয়, তুমি এখানে? কেন, ডিস্টার্ব করলাম নাকি? আসলে কি বলো তো, ভুলটা আমার নয়, ভুলটা তোমাদেরই। এমন প্রাইভেট টাইম স্পেন্ড করার সময় দরজাটা অ্যাটলিস্ট বন্ধ তো রাখতে পারতে। আমি তাহলে আর এসব দেখতে পেতাম না। জয়, আসলে সব নিজের কানেই শুনলাম, আর কিছু বলার দরকার নাই। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি মীরা, ছি। তুই এতটা লেম মাইন্ডেড আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তুই এমন নীচ স্বভাবের, তাহলে তোকে ভালোবাসা তো দূর, তোর সাথে কখনো কথাই বলতাম না। তোর মতো মেয়েরা তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখিস না। সাথে সাথে মীরা তাচ্ছিল্য হেসে উঠল। তাচ্ছিল্য হেসে বলল, আরে তুই আমাকে কি ভালোবাসবি? আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ,
তোকে তো প্লে বয় বললেও ভুল হবে না। তোর তো একটা দিয়ে হয় না, তোর ঘরে একজন লাগে, আবার বাইরে একজন লাগে। তুই তো হ্যাভি মাল রে। তুই কি মনে করেছিস তোর সাথে দেখা করি, কথা বলি, পার্টি ক্লাব এসবে যাই বলে তোকে আমি ভালোবাসি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস, কারণ আমি নিহার মতো এতটাও বোকা নই যে নিজের স্বামীকে অন্য কারো হাতে তুলে দেব। আমি অতটাও মহৎ নই। আমি তো জাস্ট তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। ভেবেছিলাম তোকে কোনো রকম বিয়েটা করে তোর সব সম্পত্তি নিজের নামে করে নেব, কিন্তু তুই তো আমাকে বিয়েও করবি না, আর তোর সম্পত্তিও আমি আর এ জন্মে পাবো না। তাই ভাবলাম তোর জন্য আর অপেক্ষা না করে নিজের লাইফটা এবার সেরে নেই। তুই কি মনে করেছিস, হ্যাঁ, তুই বিয়ে করে বউ নিয়ে রাত কাটাবি আর আমি তোর অপেক্ষায় সন্ন্যাসী হয়ে বসে থাকবো? সেটা মোটেও না। তুই যেমন বিয়ে করে নিজের সুখটা খুঁজে নিয়েছিস, তেমন আমিও আমার সুখটা খুঁজে নিলাম হিসাব বরাবর। তোর জন্য শুধু শুধু। বাকি কথা আর শেষ করতে পারল না মীরা। তার আগেই জয় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মীরার গালে। জয়ের শক্ত হাতের চড় খেয়ে মীরা গালে হাত দিয়ে হা করে তাকিয়ে রইল জয়ের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না জয় ওকে থাপ্পড় দিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোর লেকচার শোনা। আর না, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি কাপুরুষের মতো চুপচাপ শুনে চলে যাব? তা তো হবে না। এতক্ষণ তুই বলেছিস, এখন আমি বলবো। আরে তুই কাকে প্লে বয় বলছিস? হ্যাঁ, যে তোকে পাগলের মতো ভালোবাসতো তাকে, নাকি যে তোর পথ চেয়ে এখনো বিয়ে হওয়ার 1 বছর পরেও এই বিয়েকে স্বীকার করেনি, স্ত্রীকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাকে? তোর জন্য শুধু আমি আজ পর্যন্ত নেহাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেই নাই, তোকে স্পর্শ পর্যন্ত করে দেখি নাই। আজ পর্যন্ত তুই তাকে প্লে বয় বলছিস? আমি তোর জন্য সব ছেড়ে দিতে ভালোবাসি বলে আমি ওকে স্ত্রীর অধিকার দিইনি। তোদের মতো মেয়েরা আসলে সব করতে পারে। তুই নিজেই আস্ত একটা প্লে গার্ল, আর আমাকেও তোর মতো ধরে নিয়েছিলি। বাট আফসোস, তুই খুব বড় ভুল করলি। তো একটা জিনিস ভালোই হয়েছে, আর সেটা হলো তোকে আমি চিনতে পেরেছি। তোদের মতো মেয়েদেরকে আসলে শুধু বিছানা পর্যন্তই নেওয়া যায়। ভালোবাসা টাসা এসব তোদের জন্য না। তোরা তো পুরুষদের টাকা আর শরীরে চিনিস। তোদের কাছে তো ভালোবাসার কোনো মূল্য নাই। তুই বলেছিলি না আমার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি? তো তোকে আর করতে হবে না সেটা, কারণ আজ থেকে না আমি তোকে চিনি আর না তুই আমাকে চিনবি। আসছি, গুড বাই। কথাগুলো বলে জয় আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে মীরার বাসা থেকে বেরিয়ে গেল। আর মীরা সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কিছু সময়ের মধ্যে ওর সাথে কি হয়ে গেছে সেটা বুঝতে পারছে না সে। সবকিছু মাথায় আসতেই ধপ করে বিছানায় বসে পড়ল মীরা। রাগের বশে জয়কে সব বলে দিয়ে খুব বড় যে ভুল করেছে সেটা মীরা বুঝতে পারছে। জয়কে এভাবে সব বলে দেওয়া উচিত হয়নি। মীরাকে ধপ করে বসে পড়তে দেখে, মীরা, ঠিক আছো তুমি? আমার সব শেষ হয়ে গেছে শিহাব, সব শেষ হয়ে গেছে। মানে হলো আমি রাগের বশে আমার খারাপ উদ্দেশ্যের কথা জয়কে বলে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমি নিশ্চিত জয় আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। তাহলে এখন কি করতে চাও? কাটা উপড়ে ফেলো। মানে তুমি যা বলছো ভেবে বলছো তো? আমি একদম ভেবেচিন্তে বলছি। গো ফাস্ট, চলো, আমিও যাব তোমার সাথে। এভাবে দিনের বেলায় নাইটি পরে বের হবে তুমি? লোকে কি বলবে? গাড়ি তো এনেছো নিশ্চয়ই? হ্যাঁ, এনেছি। তাহলে বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো, নয়তো পাখি পুরুত হয়ে যাবে। বলেই দুজনে দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল। মামা, আর কতক্ষণ লাগবে ট্রেন ছাড়তে? প্রায় 8 ঘন্টা ধরে বসে আছি সিটে। 3:30টায় ছাড়বে বলে 4টা বাজতেছে, এখনো তো ছাড়ার নাম গন্ধ নেই। ট্রেনে জানালার পাশে একটা সিটে বসে বিরক্ত হয়ে কথাগুলো বলল নিহা। পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। বয়স হবে হয়তো 50-এর ঊর্ধ্বে। ট্রেনের টিকিট কালেক্টর যখন বয়স্ক মহিলাটির থেকে টিকিট কালেক্ট করতে আসলো তখনই কালেক্টরকে কথাগুলো বলল নিহা। নিহার আসলেই খুব বিরক্ত লাগছে। 4টা বাজতেছে আর এখনো ট্রেন ছাড়ছে না। এত দেরিতে ট্রেন ছাড়লে সে বাড়িতে যেতে যেতে তো রাত 10টা বাজবে। আসলে ট্রেনের এই একটা সমস্যা, আগে যদি টিকিট না কেটে রাখা হয় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল।
কালেক্টর কিছু না বলেই চলে গেলেন। হয়তো উনি নিজেও জানেন না ট্রেন কখন ছাড়বে। নিহা বিরক্তি নিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আর তখনই হঠাৎ করে নিহার পার্সে থাকা মোবাইল ফোনটি হনহনিয়ে বেজে উঠল। এই সময় কল আসবে নিহা সেটা আশা করেনি। আর তার চেয়ে বড় কথা হলো ও যে কখন ভুল করে মোবাইলটা পার্সে নিয়েছে সেটাও জানে না। মনে থাকলে হয়তো ফোনটাও কখনো নিত না। নিহা সোজা হয়ে বসে পার্স থেকে মোবাইলটা বের করতে করতে বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে কল করছে? কেন যে ভুল করে মোবাইলটা আনতে গেলাম? নিহা এসব বিড়বিড় করতে করতে মোবাইলটা চোখের সামনে এনে ধরল। আর সাথে সাথে হাতটা অটোমেটিক মুখে চলে গেল, কারণ কলটা আর কারোর নয়, রায়হান সাহেবের। এ কি, এ সময় বাবার ফোন? বাবা আবার কল দিচ্ছে কেন? কি করব এখন? কল রিসিভ করব নাকি করব না? রিসিভ না করলে তো আবার বাবা কষ্ট হবে। আর তাছাড়া জরুরি কোনো প্রয়োজনে তো কল দিতে পারে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতে এরই মধ্যে দ্বিতীয়বার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বার রিং হতেই নিহা চিন্তায় পড়ে গেল। আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। নয়তো বাবা তো কখনো এত কল একসাথে দেয় না। না, কলটা রিসিভ করেই ফেলি, যদি বিশেষ কোনো কারণে কল করে থাকে। নিহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। নিহা কিছু বলে ওঠার আগেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে ভেসে আসলো। নিহা মা, তোরা এক্ষুনি সিটি হসপিটালে চলে আয়, জয় অ্যাক্সিডেন্ট করেছে। শায়লা আর জেসিকেও বল, আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না, তাড়াতাড়ি আয় মা। এতটুকু বলেই রায়হান সাহেব কলটা কেটে দিলেন। নিহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নিহার যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্তেও সিটে বসে না থেকে দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল সে। ভেতরে যে ওর লাগেজ ফেলে এসেছে সেটা যেন খেয়ালই নেই। ওর মনে শুধু এখন একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছাতে হবে যে করে হোক। নিহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু নিহার সেদিকে কোনো খেয়ালই নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নিহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ি স্পিডে চালানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা একটু দ্রুত চালান না। ড্রাইভার সামনে লুকিং গ্লাস দিয়ে নিহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরো একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নিহার অস্থিরতা বুঝতে পেরেছে। প্রায় আধ ঘন্টা পর নিহার সিএনজি এসে থামলো হসপিটালের সামনে। সিএনজির ভাড়াটা কোনো মতে ঝুঁকিয়ে তাড়াহুড়ো করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের ভেতরে। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নিহার দৌড়ে যাওয়ার দিকে কারো কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারোর দিকে তাকানোর সময় কোথায়? নিহা রিসিপশনিস্টের কাছে এসে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়ো কণ্ঠে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহমুদের কেবিনটা কোন দিকে জানাবে প্লিজ? রিসিপশনিস্ট সৌজন্যসূচক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল, জি ম্যাম, আসলে ম্যাম ওনাকে তো কোনোদিন কেবিনে দেওয়া হয়নি, ওনাকে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকে গলিতে যান, এমার্জেন্সি রুমটা গলিটার একদম শেষের দিকে। নিহা আর 1 মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকে। এমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবে নাই বা কেন? ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রায়হান সাহেব চমকে তাকালেন। নিহা এসেছে। রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন, এসেছিস মা? হ্যাঁ বাবা। বাবা, এইসব কি করে হলো ওনার? রায়হান সাহেব ভেজা গলায় বললেন, জানি না রে মা, আমাকে হসপিটাল থেকে কল করে বলেছে জয় নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি শোনার সাথে সাথে চলে আসলাম। তো বাবা, ওনাকে কে এনেছে এখানে? ডক্টর বলেছে কয়েকজন পথচারী নাকি জয়কে হসপিটালে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু জানি না আমি। নিহা এবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থায় গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নিহার ভেতরটা কেঁপে উঠল। সাদা ধবধবে বেডশিট বিছানা, বেডে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। দেখেই বোঝা যাচ্ছে সেন্স নেই। পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্যালাইনের ভেতর একটা সিরিঞ্জ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। আর তার পাশে আরো কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নিহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো ওর স্বামী। নিহার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। নিহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটির যেন কিছু না হয়। আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়। নিহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল।
মন মস্তিষ্ক জুড়ে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে ওর কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসেবেও মানে না, কিন্তু তারপরেও সে তো ওর স্বামী। মানুষটা না থাকলে তো ওর সবকিছু ওলটপালট হয়ে যাবে। কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে, আর যখন স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তাহলে মেয়েটার আর কোনো মূল্য থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কি না বাসলো, স্ত্রী হিসেবে মানলো কি না মানলো, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না, শুধু স্বামীটা বেঁচে আছে কিনা সেটাই দেখে। নিহা যখন ভাবনার অতুল সাগরে ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজে নিহার ধ্যান ভাঙে। ভাবনার সুতো ছিঁড়ে সামনে তাকিয়ে দেখে শাশুড়ি আর ননদ এসেছে। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছেন। ডক্টর, আমার ছেলেকে এতক্ষণ ধরে ইমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়ায় রোগীকে এখনো ইমার্জেন্সি রুমের থেকে বের করে নর্মাল বেডে দিতে পারছেন না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলে যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকে আমি হেল্প করে দিব। সব কয়টা ডাক্তারকে আমি জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো। নিহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানে দাঁড়িয়ে আছে। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, শায়লা, কি করছোটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবরও ছিল না তোমাদের মামের, আর এখন এসেছো দরদ দেখাতে? পুরো হসপিটাল মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আদিক্ষেতা দেখাতে। তুমি তো মা নামের কলঙ্ক। ছেলের বিপদে যাকে ফোন করে পাওয়া যায় না, সে আসছে ডাক্তার আর হসপিটালের বিচার করতে। ড্যাড, মমকে বকো না। আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আরো রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ করে ইডিয়েট, তোকে আমার মেয়ে বলতেও লজ্জা হচ্ছে। হয়েছিস তো আস্ত মায়ের মতো, যেমন মা তার তেমন মেয়ে। অকর্মার ঠেকি কোথাকার। 1000বার কল দিয়েও পাওয়া যায় না, আরো আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্ট ছিল। এটা বলো না যে কল রিসিভ করার সময় হয়নি। ওর কাছে অন্তত আমার কলের মূল্য আছে, কল দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে। আর তোদের কাছে তো আমার কলের কোনো মূল্যই নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটাই প্রশ্ন, নিহা এসেছে মানে? নিহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কি ও যায়নি? দুজনে অবাক হয়ে পাশে তাকাতেই নিহাকে দেখে মা মেয়ে দুজনে মাথায় ভাঁজ পড়ল। সত্যি কি ছোট লোকটা গেল না? তবে এখনো কিছু বলা যাবে না, কারণ এখন রায়হান সাহেব আছে। সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নিহার দিক থেকে চোখ সরিয়ে আবারও স্বামীর দিকে তাকালেন, তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি ওই গেও ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? হাউ ফানি! তোমার মন মানসিকতা এখনো সে গ্রাম্যই রয়ে গেল, তাই না? যত সব। শায়লা, তোমরা আসলে এখনো মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আছো কম্পেয়ার নিয়ে। সত্যি তোমরা পারোও বটে। হসপিটালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষেরাই পারে। এক্সকিউজ মি, তুমি হয়তো বলে যাচ্ছ আমার ছেলের আজ এই অবস্থা, সেটা শুধু ওই গেও ছোট লোকটার কারণে। তোমার সো কল্ড মেয়ের জন্যই কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিছু হয় ওকে আমি ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখনই ইমার্জেন্সি রুমের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নিহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনীত কণ্ঠে বললেন, ডক্টর জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন। তারপর নরম গলায় বললেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি আপনি আমার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সবকিছু তো আর ডক্টরের হাতে থাকে না, তাই না? উপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুম চির নির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজুরি হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথায় ইন্টারনাল ইনজুর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনো ওনার সেন্স আসেনি। তবে আমরা ইনজেকশন দিয়েছি সেন্স আসার, কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না
উনার সেন্স আসা নিয়ে। কারণ উনার মাথায় আঘাতটা এত জোরে লেগেছে যে মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, যার ফলে উনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না, সবটাই এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে উনার কলিজার টুকরা সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেননি এমন একটা দিন দেখতে হবে। উনি যত রাগী আর বদ মেজাজি হোক না কেন, ওনার ছেলে মেয়ে দুইটাই যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেনি। আর নিহা, সে তো ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারলেন না, আর ঝাঁঝালো কণ্ঠে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর কি বলছেন? কি আপনি আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডাক্তার, হ্যাঁ, যে একটা সামান্য অ্যাক্সিডেন্টের রোগীকে বাঁচাতে পারছেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হসপিটাল আমি হেল্প করে দিব। আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো, মাইন্ড ইট। দেখুন ম্যাম, আমাদের তো এই ক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজের হায়াতটা বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আর একটা কথা, আপনি যেটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলছেন সেটা কিন্তু একদম সামান্য নয়। ওনার মাথার আর একটা পর্দা ফাটলে কিন্তু ওনাকে বাঁচানো যেত না। তার মানে বুঝতেই পারছেন আঘাতটা কেমন লেগেছে। ওনার সেন্স ফেরা আর না ফেরারও সব উপরওয়ালার সাথে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আরেকটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়, বিশেষ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃতপ্রায় হয়ে থাকবেন। মানে? রায়হান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজুর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সবসময় শুয়ে বসেই কাটাতে হবে। তবে আল্লাহ চাইলে তো অসম্ভব সম্ভব হয়, তাই আমরা পুরোপুরি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতেও পারেন, তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যতটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবার বলছি, উপরওয়ালা চাইলে কিন্তু সব কিছু সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন। আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডক্টর যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি হেসে বলল, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তে ভিতরে কেউ অ্যালাউ নয়। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবার যেন বিশ্বাসই হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভেতর অজানা একটা ভয় এসে ভিড় করেছে। জয়ের কিছু হবে না তো? জয়ের সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নিহাকে যা না তাই বলে গেল। ওনার একটাই কথা যে নিহার জন্যই আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিসে যেতে না বলতো আর জয় যদি আজ অফিস না যেত তাহলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নিহাও কিছু না বলে পাথরের মতো নীরবে সব শুনে গেছে, কারণ ওরও মনে হচ্ছে ওর কারণেই আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পেছনে কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে করছে নিহা। তবে নিহা চুপ করে শায়লা বেগমের কথাগুলো শুনলেও রায়হান সাহেব কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন, কারণ এতে তো নিহার কোনো দোষ নেই। যা হয়েছে সবই ভাগ্যে ছিল বলেই হয়েছে। এতে নিহাকে কথা শোনানোর কোনো মানেই হয় না।
2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব 2 পা 1 করতে পারছেন না সেই সকাল থেকেই। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফিরা না ফেরা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যেই জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজিউর হওয়ায় ডক্টর জয়কে হসপিটালে ভর্তি রাখতে চায়, কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডক্টররা চেয়েছে জয়কে আর কয়দিন রেখে আরেকটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদম নেই। তারপরও যদি এই মিরাকেলটা হয় তাহলে সেটা পুরোটাই উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরও কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নিহা আপত্তি করল। নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে, তবুও কিছুতে সে জয়কে হসপিটালে রাখবে না। কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিছুই হবে না। এখানে থাকলে না থাকলে কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নিহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নিহা বলেছে যদি জয়কে রিলিজ না দেয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নিহার জোরাজোরিতে ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেব ও নিহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আটকানা। নিহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটি করে, আর এই জন্যই নিহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগম এক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নিহা জয়কে বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনকার সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালে ভর্তি রাখা হোক। এই জন্য স্বামীকেও অনেক বলেছেন যেন নিহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকে ছোটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে ফেলেন। বিকাল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছেন আর আসেনি। তাই রায়হান সাহেব আর নিহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নিহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ার সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নিহাকে দেখতে পেয়ে ঋতুর মুখে যেন রাজ্যের খুশি এসে ভর করলো, কারণ নিহা গত 2 দিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নিহা সত্যি সত্যি বাড়ি চলে গিয়েছে, আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নিহা কিছু জানে না। তবে এখন জয়ের পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নিহাকে দেখে যেন ঋতু খুব খুশি হলো। একগাল হেসে বলল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতেছে। ঋতুর কাণ্ড দেখে নিহা মুচকি হাসলো, হেসে বলল, বাইরেই দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভেতরে ঢুকতে দেবে না? আরে না না, তা কেন হবে, এসো ভেতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? জয় মুচকি হেসে ধমকের স্বরে বলল, ঋতু, তোকে না কতবার বলছে আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। আইসা, ঠিক আছে ভাইজান। রায়হান সাহেব ওদের কাণ্ড দেখে মুচকি হেসে ভেতরে ঢুকে গেলেন। নিহাও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনে ড্রয়িং রুমে চলে আসলো। তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়ও কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে নাকি এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করতেই জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, মরলে বাড়িতে গিয়েই মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যত অসুস্থ রোগী হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে, তবুও হসপিটাল নামক জায়গাটিতে কেউ থাকতে চায় না। নিহা জয়কে নিয়ে রুমে যেতে নিয়েও আবার থেমে গেল, কারণ জয়কে এত সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কি করে? নিহা কিছু একটা ভেবে শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতেই বসেছিলেন। আসলে ক্লান্ত লাগায় এসেই ধপ করে সোফাতে বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খোলেননি। নিহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে
উনি যেই কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমে রাখি। পাগলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক। শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয় মা। আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটাও ভাবা ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারি। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না। আমার রুম ছাড়া অন্য রুমে আমার ভাল লাগে না। কও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিছু লাগবে না, তুমি শুধু কষ্ট করে তোমার ভাইজানকে 1 কাপ চা করে খাও। আমি আসছি ততক্ষণে। আচ্ছা ভাবি।